আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে বাড়ির সকলের জন্য একটি স্বাস্থ্যকর তেল ছাড়া সুস্বাদু জলখাবারের রেসিপি, যেটি কি সকালে বলো বা বিকেলে বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো। খেতে হবে দুর্দান্ত, আর বানানো মাত্র 5 মিনিটে এটি তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া, কোনো তেল ছাড়া। তার সাথে থাকবে একটি সিক্রেট চাটনির রেসিপি, যেটি এইটার সাথে খেলে দুর্দান্ত লাগবে। তবে দেরি কিসের, চলো শুরু করা যাক। প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে প্রথমে আমি চাটনি বানিয়ে নেব, তার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দরভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রথমে 2টো শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজটাকেও আমি এইভাবে বড় বড় করে রাফলি চপ করে নিয়েছি। এবার তেলের মধ্যে এটিকে 3 থেকে 4 মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর এখানে আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণ চিনেবাদাম। এখানে অবশ্যই চিনেবাদামটা ইউজ করার চেষ্টা করবেন। 1 মুঠো পরিমাণ চিনেবাদাম দিয়ে দিচ্ছি। এবার চিনেবাদামটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতন এটিকে ফ্রাই করে নেব। এখানে আপনারা চাইলে রসুনটাও ইউজ করতে পারেন, রসুনের কোয়া। এখানে আমি আর রসুনের কোয়াটা ইউজ করলাম না। এবার 1 থেকে 2 মিনিট মতন এটি সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেলে এবার একটি ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে এটি টমেটোকে সিদ্ধ করে নেব, বা সুন্দরভাবে ফ্রাই হয়ে আসে যাতে নরম হয়ে যায় সেইভাবে এখানে ফ্রাই করে নিতে হবে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি মিহিদানা সুজিটা নিয়েছি, তবে আপনাদের সুজির দানাগুলো যদি বড় থাকে এখানে মিক্সি জারে একবার পিষে নিতে পারেন পালস মুডে, তাহলে গুঁড়ো হয়ে যাবে। এবার 1 কাপ সুজির মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ টক দই। এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন, কেননা ফ্রেশ টক দইয়ের মধ্যে টকের পরিমাণটা কম থাকে, তাই এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি খেতে বেশি ভালো লাগে। এবার 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এবার টক দইটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব। এখানে তার আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখানে এবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। এখানে পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে, তাই অল্প অল্প করে মিক্স করতে থাকবেন, না হলে একদম বেশি দিয়ে দিলে একদমই ভালো হবে না। তাই অল্প অল্প করে মিক্স করতে থাকবেন, কেননা দইয়ে অনেক সময় পানি বেশি থাকে, তাই এখানে পানির পরিমাণটা কমও লাগতে পারে। এবার মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা দিয়ে আবারও সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব বা মিক্স করে নেব। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব সুজিটা সুন্দরভাবে ফোলার জন্য। অন্যদিকে যে টমেটোটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে ফেলেও দিতে পারেন, তবে এইখানটা আমি ফেলিনি। এবার একটি মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে সবগুলো টমেটো, বাদাম আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে সবটুকু আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনারা চাইলে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটাও ইউজ করতে পারেন, তবে আমি আর কাঁচা লঙ্কাটা ইউজ করলাম না। এখানে শুধু স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। এইভাবে আমি এটা মিক্সি জারের মধ্যে একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না। এবার আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার আপনারা চাইলে এই পর্যায়েও সার্ভ করে নিতে পারেন, তবে আমি এখানে তড়কা লাগাবো। তার জন্য একটি তড়কা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে সরিষার তেলটা সুন্দরভাবে গরম করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1/4 চা চামচ পরিমাণ গোটা সর্ষে। এখানে কালো সর্ষে বা হলদে সর্ষেটা যে কোনো হোক একটি সর্ষে ইউজ করে নিতে পারেন। এবার সুন্দরভাবে ফুটে আসলে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কারি পাতা। এবার সব কিছু সুন্দরভাবে ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে। এবার দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যাতে তড়কাটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এখানে আপনারা চাইলে তড়কার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়েও তড়কা দিয়ে নিতে পারেন। এবার আমি এটা
বানানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চাটনিটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। অন্যদিকে সুজিটাও সুন্দরভাবে ফুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7টা কারি পাতা, ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেই কারি পাতাটা। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো, ছোটো ছোটো করে কুচি করে রাখা। দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। এবার ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। এবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, কারি পাতাটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি সুজির সাথে। এখানে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এবার এখানে প্রয়োজন মতন যদি মনে হয় যে অল্প একটু পানি লাগে তাহলে পানি ইউজ করতে পারেন। এখানে অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছিল, তাই আমি আরও 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আরও সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এই ঘোলটা ঠিক কেমনটা তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা পাতলা বা কতটা ঘনত্ব রাখতে হবে। এবার এটা তৈরি হয়ে গেল। এখানে আমি দিয়ে দেবো এবার একটি ইনোর প্যাকেট। এখানে নন ফ্লেভার ইনোর প্যাকেটটা আমি ইউজ করেছি, তবে আপনারা যদি এটিকে সময় ধরে বানাতে চান তবে এখানে ইনোর বদলে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডারটা ইউজ করে নিতে পারেন। তবে আমি চটজলদি বানাবার চেষ্টা করছি, তাই এখানে ইনোটা ইউজ করেছি, যাতে ইনোটা সঙ্গে সঙ্গে ফরম্যাট করতে সুবিধা হয়। এবার আমি একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তবে আপনারা যে কোনো স্টিলের বাটি বা স্টিলের বোলের মধ্যেও এটিকে বেক করে নিতে পারেন বা ভাপিয়ে নিতে পারেন। এবার আমি কেক টিনের মধ্যে একটি পেপার লাগিয়ে নিয়েছিলাম। পেপারের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে এটি নিচে না লেগে যায়। তবে এখানে বাটার পেপার থাকলে কোনো রকমই তেল ব্রাশ করার প্রয়োজন নাই। এবার একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ভিতরে কোনো হাওয়া ঢুকে থাকলে সেটি বেরিয়ে আসবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এইভাবে করে একটু ছিটিয়ে ছটিয়ে দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে একটু দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওপর থেকে এইভাবে একটু দিয়ে দিচ্ছি। এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার এটি আমি ভাপিয়ে নেব। তার জন্য একটি আগে থেকে হাঁড়ির মধ্যে পানি দিয়ে 5 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। এবার এই গরম পানির মধ্যে আমি ভাপিয়ে নেব। তার জন্য একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার কেক টিনটা বসিয়ে দিচ্ছি। এবার এটি ঢাকা লাগিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আবার দেখাচ্ছি। 10 মিনিট পর রেডি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এটি ভাপিয়েছে। এবার একটা আমি ডিমোল্ড করে নেব। তার জন্য একটি ছুরির সাহায্যে সাইডগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায়। এটিকে অবশ্যই ঠান্ডা হবার পরে ডিমোল্ড করবেন, না হলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, কেননা অনেকটাই নরম আর স্পঞ্জি এই ব্রেকফাস্টটা বা জলখাবারটা তৈরি হয়। তাই এটি ঠান্ডা হবার পরেই ডিমোল্ড করার চেষ্টা করবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। এবার এটা আমি একটু ডিজাইন করে কেটে নেব। তার জন্য এইভাবে করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার শেপ করেও কেটে নিতে পারেন, তবে এখানে আমি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। এখানে আমার পিস করা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটাই লোভনীয় আর সুস্বাদু একটি স্বাস্থ্যকর জলখাবার রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো একদম সহজ উপায়ে চাল ডাল ভিজানো ছাড়াই একদম সফট, স্পঞ্জি আর জালিদার ইডলির রেসিপি। এটি বানানো খুবই সহজ আর মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু এই নাস্তার রেসিপিটি। বা জলখাবারে বলো বা সন্ধ্যার চায়ের সাথে, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো। এটা একদমই স্বাস্থ্যকরভাবে বানানো আর একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে দেখাবো। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক।
যাক। রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো, প্রথমে আমি এখানে 1 কাপ মতন সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমি রেগুলার নর্মাল সুজিটা নিয়েছি, তবে আপনারা যে কোনো সুজি দিয়ে এটি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। এখানে আমি মেজারিং কাপের ইউজ করছি, তবে আপনারা চাইলে যে কোনো কাপ, বাটি, গ্লাসের মাপ করে নিয়ে নিতে পারেন। তবে অবশ্যই মেজারিংটা সঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট এবং সঠিক হবে। এই রেসিপিটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে চলো, এখানে প্রথমে সুজি নিয়ে নিয়েছি, এবার নিয়ে নিচ্ছি টক দই। এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন। ফ্রেশ টক দইয়ের মধ্যে টকের পরিমাণটা কম থাকে, তাই ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। যতটা পরিমাণ সুজি তার 4 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে টক দই। এবার টক দই আর সুজিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে ভালোভাবে প্রথমে মিক্স করে নেব। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কাঁটা চামচ বা এমনি নর্মাল চামচ দিয়েও এটি মিক্স করে নিতে পারেন। এখানে ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে খুব বেশি পানি প্রথমে দিয়ে দেবেন না, এখানে অল্প অল্প করে পানি দিতে থাকবেন আর একটি ব্যাটার তৈরি করে নেবেন। তবে বেশি পানি দিলে এখানে ব্যাটারটা ঠিক মতন হবে না, যেটি ইডলিটা একদমই পারফেক্ট হবে না। তাই মেজারিংগুলো অবশ্যই মাথায় রেখে বানাবার চেষ্টা করবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। এখানে আমি প্রথমে 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি, তারপরে মিক্স করে আবারও 1/4 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এখানে মোট আমি 1 কাপ পরিমাণ পানি দেব। এখানে নর্মাল পানি নিয়েছি, গরম পানি না, নর্মাল পানি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে এখানে আমি আরও পানি দিয়ে এটি একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে মোট আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনাদের হয়তো একটু কম বেশি লাগতেও পারে, মেজারিং করে একটু দেখে নেবেন। ব্যাটারটি ঠিক কেমন তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, কেমনটা ঘনত্ব রাখতে হবে। দেখো, এখানে আমার তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে ব্যাটারটা। আশা করি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে সুজিটা সুন্দরভাবে ফুলে যায়। অবশ্যই সুজিটা ফুলার জন্য 5 মিনিট মতন রেখে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি একটি চাটনি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাদামের চাটনি বানাচ্ছি, তবে আপনারা চাইলে সাম্বার, নারকেলের চাটনি বা টমেটোর চাটনি দিয়েও এটি সার্ভ করতে পারেন। এবার আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেলের বদলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তবে এখানে যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি লো ফ্লেমে 2 থেকে 3 সেকেন্ডের জন্য পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। এখানে পেঁয়াজটা খুব বেশি রং করার প্রয়োজন নাই। আর এখানে আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কেটেছি, তবে আপনারা চাইলে ছোটো ছোটো করেও কুচি করে নিতে পারেন। তবে আমি এখানে যেহেতু পেঁয়াজটা চাটনি বানাবার জন্য ইউজ করছি, তাই খুব একটা পাতলা স্লাইস করে নিই, এখানে মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি। এবার 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বাদাম। এখানে কাঁচা চিনে বাদামটা নিয়ে নিচ্ছি, তবে এখানে ফ্রাই করে রাখা চিনে বাদাম থাকলেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নয়। এবারে এটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এবার 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আবার চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে শুকনো লঙ্কা দিয়ে আমি বানিয়েছি এখানে। এবার শুকনো লঙ্কা, পেঁয়াজ আর বাদামটাকে লো ফ্লেমে আমি ভালোভাবে ফ্রাই করব, যতক্ষণ পর্যন্ত না বাদামের কাঁচা গন্ধটা চলে যায় আর বাদামের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব। ফ্রাই করে ঠান্ডা হতে দেব। অন্যদিকে দেখো, সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে গেছে। আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি। এখানে ব্যাটারটা অনেকটাই গাঢ় লাগছে, তাই এখানে আমি আবারও একটু অল্প করে পানি মিক্স করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি মিক্স করে আবারও ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ইডলি মেকার নিয়ে নিচ্ছি বা ইডলি স্ট্যান্ড। আপনারা চাইলে এরকম ইডলি স্ট্যান্ডেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে যে কোনো গ্লাস, বাটি, কাপ
তার মধ্যেও বানিয়ে নিতে পারেন যদি এরকম ইডলি স্ট্যান্ড না থাকে। তবে আমি এখানে ইডলি স্ট্যান্ডে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বাটির মধ্যেও বানিয়ে নিতে পারেন সেম প্রসেসটি ফলো করে। এবার দেখো ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি আমি। তেলটাকে ব্রাশ করে নেব সবগুলো ইডলি খাপের মধ্যে, যাতে ইডলিগুলো সুন্দরভাবে স্টিম হবার পরে ছেড়ে আসে। তাই এখানে অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে। এখানে আমি সাদা তেলটা ব্রাশ করছি, তবে আপনারা চাইলে বাটারটাও ব্রাশ করে নিতে পারেন। বাটার দিয়েও এটা ব্রাশ করে নিলে সুন্দরভাবে ছেড়ে আসবে। অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন, নাহলে দেখবেন ইডলিটা যখন স্টিম হয়ে যাবে তারপরে ছাড়াতে গেলে অনেকটাই অসুবিধা হয়। তাই এইভাবে তেলটা ব্রাশ করে নিলে খুব সহজে যখন স্টিম হয়ে যাবে তারপরে যখন ইডলি মেকার থেকে ইডলিগুলো তুলবেন খুব সুন্দরভাবে দেখবেন ছেড়ে আসছে। তাই এখানে খুব সুন্দরভাবে আমি তেলগুলো ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা খাপের মধ্যে। এখানে বাটি বা গ্লাস কাপ যারই মধ্যে বানান না কেন অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে। এখানে আমার তেল ব্রাশ করা হয়ে গেছে প্রত্যেকটা খাপের মধ্যে। আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি, এবার এটাকে সাইড করে রেখে দেব। অন্যদিকে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে এখানে এবার আমি দিয়ে দেব একটি ইনো। ইডলিটা স্পঞ্জি সফট আর জালিদার হওয়ার জন্য এখানে ইনো ব্যবহার করছি আমি। এখানে যে পাতিলেবুর ইনোটা পাওয়া যায় সেই নন ফ্লেভার ইনোটা নিচ্ছি। তবে এখানে অন্য কোনো ইনো নেওয়ার চেষ্টা করবেন না, যেমন কি অরেঞ্জ ফ্লেভার আর অন্যান্য ফ্লেভার, তাহলে একদমই ইডলিটা ভালো হবে না, একদমই খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন নন ফ্লেভার ইনোটা নেওয়ার। এবার ইনোটা দেওয়ার পরে আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটিকে ভালোভাবে ফেটে নেব। এই কাজটা স্টিমে দেওয়ার আগেই এটা করতে হবে, আগে থেকে করে রাখলে একদমই ভালো হবে না। দেখো ইনোটা দেওয়ার সাথে সাথেই আমি তাড়াতাড়ি করে ইডলি মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে ব্যাটারটা। তবে এখানে পরিমাণ বুঝে আপনারা দিয়ে দিতে পারেন। এবার সবগুলো এইভাবে করে আমি দিয়ে দেব ইডলি মেকারের মধ্যে। একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ইডলি মেকারের মধ্যে ভালোভাবে এটা ছড়িয়ে যায়। এইভাবে করে আমি সবগুলো ইডলি মেকারের মধ্যে দেখো ভরে নিয়েছি, কত সুন্দরভাবে ভরা হয়ে গেছে। এবার এটা আমি লাগিয়ে নেব। এখানে আমার লাগানো হয়ে গেছে। এবার এটা আমি স্টিম করতে দিয়ে দেব। তার জন্য দেখো একটা পাতিলের মধ্যে অল্প একটু পানি দিয়ে আগে থেকে আমি গরম হতে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। এবার এটা সুন্দরভাবে গরম হয়ে এসেছে পানিটা, এর মধ্যে আমি ইডলিটা স্টিম করে নেব। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে। এটা 10 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। 10 মিনিট পর ফিরে আসছি। তো এটা ততক্ষণ স্টিম হতে থাক। অন্যদিকে চাটনিটা বানিয়ে নেব, যেটা আমি বাদাম পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই চাটনিটা। তার জন্য দেখো একটি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি ওই বাদাম পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে এখানে চাট মশলাও ইউজ করতে পারেন। এবার এটা পানি ছাড়া আমি প্রথমে এটি পিষে নেব, তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে আরও একবার পিষে নেব। তবে চলো অন্যদিকে দেখো ইডলিটাও খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার কিভাবে বুঝবো এটা সুন্দরভাবে স্টিম হয়েছে কিনা, তার জন্য একটি ছুরি নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে টুথপিক দিয়েও এটি চেক করে নিতে পারেন। এবার ছুরি দিয়ে আমি এইভাবে করে চেক করে নিচ্ছি। ছুরিটা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বেরিয়ে আসছে, তার মানে ইডলিটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব আর এটা বাইরে বার করে নেব। এর মধ্যে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না, তাই আমি পাতিল থেকে বার করে নিচ্ছি। এটা পাতিল থেকে বার করে নিয়ে রাখতে হবে। খুব সাবধানে এই কাজটা করতে হবে, না হলে হাতের মধ্যে ছাঁকা লাগতে পারে। এবার দেখো এটা ঠান্ডা হয়ে গেলে তবেই এটা ডিমোল্ড করবেন, না হলে দেখবেন একদম স্পঞ্জি যেহেতু এই ইডলিগুলো তৈরি হয়, তাই গরম অবস্থায় ডিমোল্ড করতে গেলে ভালোভাবে ডিমোল্ড হবে না আর একদমই ভালোভাবে এটা ছাড়বে না। তাই ঠান্ডা হয়ে গেলেই এটাকে ডিমোল্ড করতে হবে। দেখো এখানে আমার ডিমোল্ড করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। একদম সহজভাবে আমি কিভাবে বানিয়ে দেখিয়ে দিলাম, আশা করি দেখে বুঝতেই পেরেছো। প্রত্যেকটা এইভাবে জালিদার তৈরি হয়েছে আর প্রচুর স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। একটিবার হলে বানিয়ে দেখতে পারো বাড়িতে, খুবই সহজ বানানো আর খেতে হয় অসাধারণ। একদম খেলে মনেই হবে না যে এটা চাল ডাল ছাড়া বানিয়েছো। তার জন্য এখানে দেখো আমি সার্ভ করে দিচ্ছি বাদামের সেই চাটনিটা। এবার একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে।
ভিতর থেকেও অনেকটাই জালিদার হয়েছে। দেখিয়ে দিচ্ছি আমি। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আর রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ একটি হাইপ করে যাবেন। আবারও বলছি, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।